আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশে এই দ্বীপটি, যেখানে ছিল শুধু একটি ছোট্ট ঘর, একটি লাইট হাউস। প্রতি বছর এখানে একজন করে ওয়েদার অফিসার পাঠানো হয়। পরবর্তীতে তাদেরকে নির্মমভাবে হত্যা করে এখানে থাকা ক্রিয়েচারগুলো, এই ক্রিয়েচারগুলো কোথা থেকে আসলো, কেনই তাদেরকে মারছে, যার রহস্য লুকিয়ে আছে সমুদ্রে কেন্দ্রিক এই দ্বীপে। আজ আমরা রহস্যে ঘেরার সমুদ্র ও দ্বীপ সম্পর্কে জানব। সময়টা 1914। একটি জাহাজ ছুটে চলেছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝ দিয়ে একটি জনমানবহীন দ্বীপের উদ্দেশ্যে। দ্বীপটি ছিল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশে। এই দ্বীপে একটি ঘর এবং একটি লাইট হাউস ছাড়া কিছুই ছিল না। প্রতি বছর এই দ্বীপে গভর্নমেন্ট একজন করে ওয়েদার অফিসার পাঠায়, যাতে দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে। গত এক বছরে এই দ্বীপে রবার্ট নামের একজন অফিসার ছিল। যেহেতু এক বছর হয়ে গেছে, তাই গভর্নমেন্ট নতুন একজন ওয়েদার অফিসার ফ্রেডকে এক বছরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে এই দ্বীপের আবহাওয়া পরিবর্তন পর্যবেক্ষণ করতে। দীর্ঘ পথ পাড়ি দেবার পর অবশেষে তারা দ্বীপে পৌঁছায়। পূর্বের ওয়েদার অফিসার রবার্ট দ্বীপের এই ছোট্ট ঘরটাতেই থাকতো। রবার্ট ফিরে যাবার পর ফ্রেড এখানে থাকবে, কিন্তু সেই ঘরে গিয়ে তারা কোনো মানুষের চিহ্ন দেখতে পায় না। ঘরের ভেতরের আসবাবপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। তারা ভাবে হয়তো লাইট হাউসে রয়েছে রবার্ট। জাহাজের ক্যাপ্টেন ও ফ্রেড লাইট হাউসে গিয়ে যা দেখে তারা তাতে আরও বেশি অবাক হয়ে যায়। তারা দেখে পুরো লাইট হাউস ধারালো এবং সুচালো কাঠ দিয়ে ঘেরা। বাইরে থেকে কেউ ইচ্ছে করলেই ভেতরে প্রবেশ করতে পারবে না। ক্যাপ্টেন এবং ফ্রেড গেটে নক করে সাড়া না পেয়ে গেটটি জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। তারা লাইট হাউসের ঠিক ওপরে একজন প্রায় মাঝবয়সী লোককে দেখতে পায়। এই লোকটি জানায় তার নাম গ্রুনার। গ্রুনারকে পুরাতন ওয়েদার অফিসার রবার্ট সম্পর্কে জিজ্ঞেস করলে খুব তাচ্ছিল্যর সাথে উত্তর দেয় সে বলে রবার্ট ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ক্যাপ্টেন ডেড বডি কোথায় জানতে চায়। গ্রুনার বলে এটা আমি জানি না, হয়তো কেউ তাকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছে। এরকম উত্তর শুনে ফ্রেড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে। তাদের মনে হয় গ্রুনার এই দ্বীপে একা একা থাকতে থাকতে মানসিক অবস্থা তার ঠিক নেই। তাছাড়া যতক্ষণ না রবার্টকে খুঁজে পাওয়া যাচ্ছে তারা কিছুই বলতে পারবে না। ক্যাপ্টেনকে এখন ফেরত যেতে হবে। যাবার আগে সে ফ্রেডকে বলে, যদি তুমি চাও তুমি আমাদের সাথে ফিরে যেতে পারো। ফ্রেড যেতে চাচ্ছে না। সে এখানে থেকে গভর্নমেন্টকে এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিবে, এতে সে টাকা পাবে, আর এ সময় টাকাটা তার খুব প্রয়োজন। ক্যাপ্টেনের কাছে এই দ্বীপটা অদ্ভুত লাগছিল, তাই সে ফ্রেডকে সাবধানে থাকতে বলে এবং তার হাতের পিস্তলটা তাকে দিয়ে যায়। ফ্রেড ঘরটা ভালোভাবে গুছিয়ে থাকার উপযোগী করে। সেই ঘরের টেবিলে ডয়ারে পুরাতন অফিসার রবার্টের ডায়েরি পায়। ডায়েরিটি খুলে সে জানতে পারে রবার্ট 1913 এই দ্বীপে এসেছিল প্রথম। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল, কিন্তু সব কিছু ছিল অস্পষ্ট, কিছু কথা অসম্পূর্ণ। ফ্রেড ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর স্কেচ এঁকেছিল। সেই স্কেচগুলো দেখে সে কিছুই বুঝতে পারে না। সে ভাবে যেহেতু এই দ্বীপে রবার্ট একাই থাকতো, হয়তো সময় কাটানোর জন্য সে স্কেচ এঁকেছে। ডায়েরির মাঝে ফ্রেড রবার্টের স্ত্রীর ছবিও দেখতে পায়। সে রাতে ফ্রেড ডায়েরিটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফ্রেড তার কাজে লেগে যায়। যখন সে সমুদ্রের কাছে পৌঁছায়, সে দেখে কেউ পাথরের মাঝখানে কিছু পাথর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে কিছু সিশেলও দেখতে পায় সে, অদ্ভুত প্যাটার্নে আঁকা। যেহেতু গ্রুনার ছাড়া এই দ্বীপে কেউ থাকতো না, ফ্রেড ভেবে নেয় গ্রুনার এই কাজ করেছে। আর কোনো কিছু না ভেবে সে আবার আবহাওয়ার ডেটা সংরক্ষণ করতে শুরু করে। কাজের এক ফাঁকে সে যখন লাইট হাউসের দিকে তাকায়, সে গ্রুনারের সাথে কাউকে দেখতে পায় সেখানে। পরক্ষণে সে ভাবে গ্রুনারকে তো তারা লাইট হাউসে একা দেখেছে, এখানে অন্য কারো উপস্থিতি একেবারেই অসম্ভব। এই দ্বীপে ফ্রেডের দ্বিতীয় রাত আজ। ফ্রেড তার কাজে ব্যস্ত ছিল, তখন হঠাৎ যেন কে দরজায় নক করে। ফ্রেড প্রথমে ভাবে এটা হয়তো গ্রুনার হবে। সে গ্রুনারের নাম ধরে ডাকলে তাতে কোনো সাড়া পায় না। হাতে ল্যাম্প নিয়ে ফ্রেড দরজার কাছে এগিয়ে আসে। তার কানে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। দরজার নিচ দিয়ে কোনো অদ্ভুত ক্রিয়েচারের হাত দেখা যাচ্ছে, যা ঘরের ভেতরে আসতে চাচ্ছিল। ফ্রেড এটা ভালোভাবে বুঝে গেছে বাইরে যা আছে তা কোনো মানুষ নয়। সে অনেক ভয় পেয়ে যায়, বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় ক্রিয়েচারটি ঘরের ভেতরে ঢুকে ফ্রেডকে খুঁজতেছিল। সে বেসমেন্টের একটি ছোট্ট ফাটল দিয়ে ফ্রেড সব কিছু দেখছিল। এরপর হঠাৎ সেই ক্রিয়েচারটি ভয়ঙ্কর চোখ ফ্রেডের চোখের সামনে পড়ে। ফ্রেড প্রচণ্ড ভয় পেয়ে একটি চাকু দিয়ে ক্রিয়েচারটির চোখে আঘাত করে। আঘাত পেয়ে ক্রিয়েচারটি চিৎকার করে পালিয়ে যায়। ক্রিয়েচারটি এখন চলে গেলেও যে কোনো সময় সে ফিরে আসতে পারে। ভয়ে ভয়ে সারা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে ফ্রেড যখন ঘর থেকে বের হয়, বালির ওপরে কিছু অদ্ভুত ধরনের পায়ের চিহ্ন দেখতে পায়, যা সমুদ্রের দিকে চলে গেছে। সে এটা ভালোভাবে বুঝতে পারে পায়ের চিহ্নগুলো কোনো মানুষের নয়, অর্থাৎ রাতে তার ঘরে যারা এসেছিল তারা কোনো মানুষ ছিল না। সমুদ্রের কোনো নাম না জানা অজানা প্রাণী, আর তারা একা ছিল না। সে বুঝতে পারে
কেন গ্রুনার লাইট হাউসের চারিদিকে ধারালো সুচালো কাঠ দিয়ে ঘিরে রেখেছে। রাতে আবার ক্রিয়েচাররা আক্রমণ করতে পারে। এই ঘরটি তার জন্য একেবারেই নিরাপদ নয়। ফ্রেড লাইট হাউসে আসে। সে গ্রুনারকে চিৎকার করে ডাকে, গেট খুলতে বলে, কিন্তু গ্রুনার গেট খোলে না, ভেতরে যেতে দেয় না তাকে। উল্টো বলে, তোমার সেই জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল। ফ্রেড হতাশ হয়ে ঘরটিতে ফিরে আসে। আবার ঘরটি যে অবস্থা, তাতে ক্রিয়েচাররা খুব সহজেই ঢুকে পড়তে পারবে। তাই সে ঘরের প্রতিটি জানালা কাঠ দিয়ে ভালো করে বন্ধ করে দেয়। চারিদিকে ধারালো কাঠের বেড়া তৈরি করে গ্রুনারের মতো। গেটের বাইরে পুরাতন কাগজ এবং বইপত্র রেখে তাতে কেরোসিন তেল ঢেলে দেয়, যাতে খুব সহজে সে এখানে আগুন লাগাতে পারে। সে ঘরের মাঝে খোঁজাখুঁজির পর সৌভাগ্যক্রমে একটি পুরনো বক্সের মাঝে বন্দুক এবং কিছু গুলি খুঁজে পায়। এটা দেখে তার একটু সাহস হয়, কিন্তু ভয় তখনও কাটছিল না তার। যে কোনো সময় ক্রিয়েচাররা আক্রমণ করতে পারে। ধীরে ধীরে রাত নেমে আসে। ফ্রেড বন্দুক হাতে নিয়ে ঘরের ভেতরে এক কর্নারে চুপচাপ বসে আছে ক্রিয়েচারদের অপেক্ষায়। ঠিক তখনই একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসতে থাকে তার কানে। সে যখন জানালা দিয়ে বাইরে তাকায়, সে চমকে ওঠে, কেননা এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সমুদ্র থেকে দলে দলে সেই অদ্ভুত প্রাণীগুলো ছুটে আসছে তার ঘরের দিকে। কিছুক্ষণের মধ্যেই ক্রিয়েচারগুলো তার ঘরে আক্রমণ করে। গেট ভেঙে ভেতরে আসার চেষ্টা করতে শুরু করেছে তারা। ফ্রেড কি করবে বুঝতে পারছে না। সে ক্রিয়েচারদের উপর অনবরত গুলি করে যাচ্ছে। কিছু ক্রিয়েচার মারা গেলেও বাকিরা আরও হিংস্র হয়ে ওঠে। ক্রিয়েচারদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ফ্রেড তাদের মোকাবেলায় প্রায় ব্যর্থ। ফ্রেড সময় নষ্ট না করে গেটের বাইরে রাখা কাগজগুলোতে আগুন লাগিয়ে দেয়, যেগুলো সে পূর্ব থেকে প্রস্তুত করে রেখেছিল। আগুন দেখে ক্রিয়েচারগুলো ভয়ে আবার সমুদ্রে ফিরে যায়। এই ঘরটি তৈরি ছিল কাঠ দ্বারা, তাই বাইরের আগুন খুব সহজেই ঘরটিতে লেগে যায়। আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। ফ্রেডের পক্ষে এই আগুন নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব ছিল। তাই সে একটি চাদর জড়িয়ে গেট ভেঙে বাইরে বেরিয়ে আসে। সে দৌড়ে লাইট হাউসের কাছে একটি বড় পাথরের পিছনে লুকায়। ঘর থেকে বের হবার সময় তার হাতে আগুন লেগে আঘাত পেয়েছে সে। দেখা যায় সে সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পানিতে আগুন ধীরে ধীরে নেভে যায়। পরের দিন সকালে দেখা যায় সারা রাত বৃষ্টি হবার পরও ফ্রেডের ঘর অনেকটা পুড়ে গেছে। এ ঘরে সে আর থাকতে পারবে না। এখন ফ্রেডকে বেঁচে থাকতে হলে সেই লাইট হাউসে আশ্রয় নিতে হবে, কিন্তু এত সহজে তাকে গ্রুনার লাইট হাউসে ঢুকতে দেবে না। তাই সে একটি রাইফেল নিয়ে লাইট হাউসের কাছে পাথরের আড়ালে লুকিয়ে থাকে। যখন গ্রুনার জল আনার জন্য লাইট হাউস থেকে বাইরে আসে, তখন ফ্রেড তার পিছু নেয়। ফ্রেডের উদ্দেশ্য ছিল তাকে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে লাইট হাউসের ভেতরে প্রবেশ করা। ফ্রেড যখন গ্রুনারের দিকে বন্দুক তাক করে, তখন ওই পাশে থেকে একটি অদ্ভুত প্রাণী, যা দেখতে অনেকটা মানুষের মতো, ফ্রেডের উপর আক্রমণ করে। সেই প্রাণী বা ক্রিয়েচার গ্রুনারকে রক্ষা করছিল। ফ্রেড ভয় পেয়ে ক্রিয়েচারটির দিকে বন্দুক ধরলে গ্রুনার তাকে সঙ্গে সঙ্গে থামায়। সে বলে, এটা আমার পোষা প্রাণী, এটা তোমার কোনো ক্ষতি করবে না। ফ্রেড তার সাথে লাইট হাউসে থাকতে চায়। বিনিময়ে ফ্রেডের কাছে থাকা 1 বছরের জন্য বন্দুক, গুলি এবং খাবার গ্রুনারকে দিয়ে দেওয়া হবে, যা খেয়ে তারা দুইজন আগামী 1 বছর বেঁচে থাকতে পারবে। গ্রুনার কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। এরপর গ্রুনার ফ্রেডকে নিয়ে লাইট হাউসে ফিরে আসে। পরের দিন সকালে ফ্রেড তখনও ঘুমিয়ে। গ্রুনারের সেই পোষা প্রাণীটি চুপচাপ ফ্রেডের হাত চাটতেছিল, যেখানে ফ্রেড আঘাত পেয়েছিল। হঠাৎ গ্রুনারের ঘুম ভেঙে যায়। সে দেখে তার হাতটি একদম ঠিক হয়ে গেছে। ফ্রেড খুবই আশ্চর্য হয়ে যায়। একদিন ফ্রেড দেখে লাইট হাউসের উপরে গ্রুনার তার কাছ থেকে পাওয়া গুলিগুলো গুনতেছিল, আর তাকে সাহায্য করছে সেই অদ্ভুত ধরনের প্রাণীটি। ফ্রেড বুঝতে পারে এই প্রাণীটি দেখতে হিংস্র মনে হলেও সে হিংস্র নয়। ফ্রেডের কৌতূহল জাগে এই প্রাণীটি সম্পর্কে জানতে। সমুদ্রে থাকা অদ্ভুত ক্রিয়েচার কিভাবে মানুষের পোষ মানতে পারে, কিভাবে মানুষকে সাহায্য করতে পারে, এটা তো অলৌকিক ঘটনা। এই অদ্ভুত ফিমেল ক্রিয়েচার সমুদ্রের গভীর অন্ধকারে থাকার কথা থাকলেও সে আজ দিনের আলোতে তাদের সামনে। ফ্রেড এই ক্রিয়েচারের সত্যটা দুনিয়ার সামনে তুলে ধরতে চাইছিল। এই ঘটনা প্রকাশ পেলে তারা রাতারাতি ফেমাস হয়ে যাবে, কিন্তু গ্রুনার এসব চাইছিল না। গ্রুনার এই পৃথিবীতে ছিল একা, তাই এই দ্বীপ থেকে কোথাও যাবে না সে। তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না, প্রত্যেককে কারো না কারো গোলাম বা চাকর হয়ে থাকতে হয়। সমাজের এমন নিয়ম তার একদম অপছন্দ, তাই তার জন্য এই দ্বীপটা পারফেক্ট ছিল। এখানকার রাজা সে, তাই সে দ্বীপের বিভিন্ন জায়গায় লিখে রেখেছিল গ্রুনার ইজ কিং। সব ঠিক আছে, কিন্তু এই ক্রিয়েচারটি তার কিভাবে পোষ মানল জানতে চায় ফ্রেড। আসলে একবার গ্রুনার ক্রিয়েচারটির জীবন বাঁচিয়েছিল। ক্রিয়েচারটি ভুল করে তার মাছ ধরার জালে আটকে পড়েছিল। তখন সেই ক্রিয়েচারটি অনেক ছোট। তারপর থেকে সে গ্রুনারের সাথেই থাকে, আর এখন সে অনেক বড় হয়ে উঠেছে। ক্রিয়েচারটি এখন গ্রুনারের সব কথা শোনে, কিন্তু গ্রুনার তার সাথে মোটেও ভালো ব্যবহার করতো না। ছোটোখাটো বিষয়ে প্রতিনিয়ত প্রাণীটির সাথে খারাপ আচরণ করতো সে।
অত্যাচার করত, এমনকি তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতো প্রতিদিন সে। আর গ্রুনারের এমন অত্যাচারে প্রাণীটি নীরবে সহ্য করে যেত। কিছুদিন পূর্বে সেই প্রাণীটি গ্রুনারের উপর হামলাও করেছিল। এর পরিবর্তে গ্রুনার তাকে অনেক বড় শাস্তি দিয়েছে। তারপর থেকে ক্রিয়েচারটি আর কোনোদিন প্রতিবাদ করার সাহস পায়নি, নিজেকে গ্রুনারের দাসী ভাবতে শুরু করেছে। সমুদ্র থেকে প্রতি রাতে যে ক্রিয়েচাররা উঠে আসে, তারা হয়তো গ্রুনারের কাছে আটকে থাকা ক্রিয়েচারটিকে ফেরত নিতে চায়, কিন্তু এই ক্রিয়েচাররা দিনের আলোতে হামলা করতে পারে না। তবে গ্রুনারের সাথে থাকতে থাকতে এই প্রাণীটি দিনের আলোতে বিচরণ করতে শিখে গেছে, ঠিক রাতের মতো। ফ্রেড এখান থেকে চলে যেতে চাইছিল। সে চাইছিল সমুদ্রে কোনো জাহাজ দেখলে তাকে সংকেত পাঠাবে, কিন্তু এটা ছিল প্রায় অসম্ভব। কোনো জাহাজ এই দ্বীপ পর্যন্ত আসে না। লাস্ট কয়েক বছরে ফ্রেডকে রাখার জন্যই একটি জাহাজ এই দিকে এসেছিল, কিন্তু ফ্রেড ভাবে সে একদিন কোনো না কোনোভাবে জাহাজের সন্ধান পাবে। যত দ্রুত সম্ভব সে এই দ্বীপ থেকে চলে যাবে। এরপর সন্ধ্যা নেমে আসে। গ্রুনার ফ্রেডকে বন্দুক নিয়ে তৈরি হতে বলে, কারণ যে কোনো সময় সমুদ্রে থাকা ক্রিয়েচাররা হামলা করতে পারে। তারা লাইট হাউসের লাইটটি চালিয়ে দেয়। অন্ধকার হবার পর সমুদ্র থেকে ক্রিয়েচারগুলো ধীরে ধীরে উঠে আসতে থাকে লাইট হাউসের দিকে। ফ্রেড ভয় পেয়ে যায়। গ্রুনার সেই ক্রিয়েচারদের উপর অনবরত গুলি করতে থাকে। ফ্রেড এতটাই ভয় পায় যে সে লাইট হাউসের ভিতরে গিয়ে এক কর্নারে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। বাইরে গ্রুনার একা একা সেই ক্রিয়েচারদের সাথে লড়ছিল। এভাবে ভোর হয়ে যায়। সকালে গ্রুনার ফ্রেডের সাথে অনেক রাগারাগি করে রাতের ঘটনার জন্য। এর সাথে ফ্রেডকে সে আরও বলে লাইট হাউসে থাকতে হলে গ্রুনারের সব কাজে সহযোগিতা করতে হবে তাকে, যেমন লাইট হাউস পরিষ্কার করা, সমুদ্র থেকে জল আনা ইত্যাদি। ফ্রেডও ছিল নিরুপায়। বেঁচে থাকতে হলে তাকে লাইট হাউসেই থাকতে হবে, আর লাইট হাউসে থাকতে হলে গ্রুনারের কথা মতো চলতে হবে তাকে। কিন্তু গ্রুনারের একটি ব্যাপার তার কাছে বেশি খারাপ লাগতো। গ্রুনার সেই ক্রিয়েচারটির সাথে প্রতিনিয়ত শারীরিক সম্পর্কে জড়াতো। একটা সময় ফ্রেড ভেবে নেয় গ্রুনার যেহেতু অনেক দিন থেকে এই দ্বীপে একা একা থাকে, তাই হয়তো সে মানসিকভাবে অসুস্থ। পরের দিন পেরিয়ে রাত আসে। আজও তারা প্রস্তুত হচ্ছিল ক্রিয়েচারদের সাথে লড়াই করার জন্য। কিছুক্ষণের মধ্যে ক্রিয়েচারগুলো লাইট হাউসে আক্রমণ করে, কিন্তু আজ ফ্রেড ভয় পায় না। সে সাহসিকতার সাথে লড়াই করছিল। গ্রুনারকে দেখা যায় লড়াই করছে না। সে লাইট হাউসের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সে চাইতেছিল ফ্রেড ক্রিয়েচারদের সাথে লড়াই করা শিখুক। পরের দিন সকালে গ্রুনার যখন বাইরে বের হয়, ফ্রেড লাইট হাউসের গেটের বাইরে রক্তে ভেজা অবস্থায় বসে আছে। এখন সে শিখে গেছে ক্রিয়েচারদের সাথে লড়াই করা। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। রাতে ফ্রেডের সেই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে হয়, আর দিনের বেলা গ্রুনারের লাইট হাউসের কাজ। এই দ্বীপ তার কাছে জেলখানার মতো লাগতেছিল। সে সব সময়ই ভাবতো এখান থেকে চলে যাবে। অপরদিকে ফ্রেডের সাথে লাইট হাউসে থাকা সেই প্রাণীটির সাথে বন্ধুত্ব তৈরি হয়। ফ্রেডের সেই ক্রিয়েচারটির জন্য মায়া হতে থাকে, কেননা সে এতদিনে বুঝে গেছে পরিবারকে ছেড়ে থাকা কতটা কষ্টকর। ফ্রেড সেই প্রাণীটির নাম দেয় অ্যানারেস। এরপর ফ্রেড খেয়াল করে সেই সমুদ্র থেকে আসা ক্রিয়েচারদের আক্রমণ ধীরে ধীরে কমে গেছে। যেহেতু শীতের মৌসুম ছিল, তাই ফ্রেড ভাবে শীতের কারণে ক্রিয়েচারগুলো অন্য কোথাও চলে গেছে, অথবা হয়তো তারা বুঝে গেছে তাদের দুজনের সাথে লড়াই করে পারবে না তারা। কিন্তু গ্রুনার তার এই ভুল ধারণা পাল্টে দেয়। সে বলে তুমি যা ভাবছো তা ভুল, তারা আবার হামলা করবে। এখন তারা নিজেদের মাঝে প্রজনন করছে, তাদের সংখ্যা বাড়াচ্ছে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। ক্রিয়েচারগুলো এখন আর আক্রমণ করছে না। এক রাতে ডিনারের পর গ্রুনার এবং ফ্রেড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করে। তারা লাইট হাউসের লাইটটি জ্বালিয়ে রাখতে ভুলে যায়, আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিয়েচারগুলো তাদের উপর আক্রমণ করে। এবার দেখা যায় সেই ক্রিয়েচারগুলো আগের থেকে সংখ্যায় অনেকটা বেশি। যেমনটি গ্রুনার বলেছিল, তারা বংশবৃদ্ধি করে আবার ফিরে এসেছে। ক্রিয়েচারদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাদের দুজনের পক্ষে ক্রিয়েচারের বিরুদ্ধে লড়াই করা ছিল অসম্ভব। এদিকে বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গেছে। তারা অনেক কষ্টের পর লাইট হাউসের একেবারে উপরে পৌঁছে যায়। লড়াই করতে করতে গ্রুনার তার পায়ে প্রচণ্ড আঘাত পায়। সেই প্রাণীগুলো লাইট হাউসের উপরের রুমে ঢোকার চেষ্টা করে। ফ্রেড ও গ্রুনার বুঝতে পারে ক্রিয়েচারের হাত থেকে তারা আর বাঁচতে পারবে না। তারা হার মেনে নেয়। সৌভাগ্যক্রমে তখন সূর্য ধীরে ধীরে আলো দিতে শুরু করে। যেহেতু দিনের বেলাতে ক্রিয়েচারগুলো আক্রমণ করতে পারে না, তাই তারা সমুদ্রে ফিরে যায়। আবার গ্রুনার পায়ে আঘাত পেয়েছে। অ্যানারেস গ্রুনারের ক্ষত স্থানটি ঠিক করার চেষ্টা করছে। আজ তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। ফ্রেড বুঝে গেছে ক্রিয়েচারদের সাথে লড়াই করে তারা জিততে পারবে না। গুলিও এখন প্রায় শেষ। তাদের কাছে খুব অল্প পরিমাণে খাবার আছে। পরের দিন সকালে ফ্রেড সমুদ্রের তীরে আসলে সমুদ্রে একটি জাহাজ দেখতে পায়। সে তাড়াতাড়ি ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে জাহাজকে সংকেত পাঠাতে যাবে। এমন সময় গ্রুনার তাকে আটকায়, কারণ গ্রুনার চায় না ফ্রেড এখান থেকে চলে যাক। ফ্রেড এখান থেকে চলে যাওয়ার পর এই দ্বীপের রহস্য উন্মোচন হবে।
আর এটা গ্রুনার চায় না। গ্রুনার যখন ফ্রেডকে বাধা দিচ্ছিল, এনআরএস ফ্রেডকে বাধা দেওয়ার জন্য গ্রুনারের ওপর আক্রমণ করতে চায়, কিন্তু তাতেও গ্রুনার ভয় পায় না। সে কাউকে এই দ্বীপ থেকে যেতে দেবে না, আর নিজেও কখনো যাবে না। সে এখানে রাজার মতো থাকবে। ধীরে ধীরে সে জাহাজটি অনেক দূরে চলে যায়। ফ্রেডের কিছু করার ছিল না। যত দিন পার হচ্ছিল তো এখান থেকে চলে যাবার আশা হারিয়ে ফেলছিল ফ্রেড। অপরদিকে গ্রুনার ফ্রেড ও এনআরএস দুজনের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। গ্রুনার এনআরএসকে প্রচুর মারে, যা ফ্রেড একেবারেই পছন্দ করে না। এনআরএসের জন্য তার মায়া হলেও তার জন্য সে কিছুই করতে পারবে না, কেননা সেও ছিল নিরুপায়। একদিন ফ্রেড এনআরএসের মন খারাপ দেখে এনআরএসকে তিমির হাড় দিয়ে তৈরি একটি খেলনা নৌকা দেয়। সেই নৌকাটি এনআরএস দেখার পর ফ্রেডকে দ্বীপের এক কর্নারে নিয়ে যায়, যেখানে সত্যি সত্যি একটা নৌকা রাখা ছিল। ফ্রেড যখন নৌকার ব্যাপারে গ্রুনারকে জিজ্ঞেস করে, সে বলে, হ্যাঁ, আমি আগে থেকে এই নৌকার ব্যাপারে জানতাম। কয়েক মাস আগে একটি অস্ত্র পাচারের জাহাজ অনেক গোলাবারুদ নিয়ে যাচ্ছিল। জাহাজটি ঝড়ের কারণে এই দ্বীপের কাছেই ডুবে গিয়েছে। কিছু লোক এই দ্বীপ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু সকাল হবার আগেই তাদেরকে মেরে ফেলেছে ক্রিয়েচারগুলো। এসব কথা শুনে ফ্রেডের মাথায় একটা কল্পনা আসে। সে বলে, আমাদের কাছে থাকা গুলি প্রায় শেষ, আর আমার কাছে একটি ডাইভিং স্যুটের মতো একটা কিছু আছে। আমাদের দুজনের মাঝে কেউ একজন যদি ডাইভিং স্যুট পরে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজটি খোঁজার চেষ্টা করে, তাহলে হয়তো আমরা সেই গুলি এবং ডাইনামাইট পাবো, যাতে ক্রিয়েচারদের সাথে লড়াই করা আমাদের একদম সহজ হয়ে যাবে। কিন্তু গ্রুনার সমুদ্রের কাছেও যেতে চাচ্ছিল না, যদিও ফ্রেড নিজেই সমুদ্রে নামার জন্য রেডি ছিল। সময় পার হতে থাকে। ফ্রেডের এনআরএসের প্রতি দুর্বলতা বাড়তে থাকে। তাদের দুজনের মাঝে গভীর সম্পর্ক তৈরি হয়। একদিন যখন তারা সমুদ্রের একে অপরের কাছাকাছি চলে আসে, গ্রুনার দূর থেকে তা দেখে ফেলে। এটা গ্রোনারের সহ্য হচ্ছিল না। এরপর গ্রোনার ডায়নামাইট খোঁজার জন্য সমুদ্রে সেই স্থানটিতে যেতে চায়। এর পেছনে ছিল তার ভয়াবহ খারাপ উদ্দেশ্য। সে মনে মনে ভেবে রাখে, যখন ডায়নামাইট খুঁজতে ফ্রেড সমুদ্রে নামবে, তখন সে তাকে আর উপরে উঠাবে না, আর তা না হলে সমুদ্রে থাকা ক্রিয়েচারগুলো তাকে মেরে ফেলবে। কথা অনুযায়ী ফ্রেড সমুদ্রে নামে লোহার ড্রাইভিং স্যুট পরে। সমুদ্রের নিচে জাহাজটি খুঁজে পায় সে। ডুবে যাওয়া জাহাজটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর ফ্রেড কিছু ডায়নামাইটের বক্স পায়। তখন হঠাৎ তার সামনে ক্রিয়েচারের দুটি বাচ্চা চলে আসে। ফ্রেড ভয়ে নিচে পড়ে যায়। যেহেতু ড্রাইভিং স্যুটটি ভারী লোহার তৈরি ছিল, তাই সে উঠে দাঁড়াতে পারছিল না। সে উপরে গ্রোনারকে সংকেত পাঠাতে পারে না। ফ্রেডের অনেক দেরি দেখে গ্রোনার ভাবে ফ্রেড হয়তো ক্রিয়েচারদের আক্রমণে মারা গেছে। ফ্রেড জলের নিচে চাপ তৈরি করে ডাইভিং স্যুট থেকে বেরিয়ে আসে। সাথে ফ্রেড কিছু বক্স নিয়ে আসে ডায়নামাইটের। এরপর তারা লাইট হাউসের চারপাশে দুটি স্তরে ডায়নামাইট পুঁতে রাখে, যাতে ক্রিয়েচাররা হামলা করলে তাদের প্রতিহত করতে পারে তারা। আরও কিছু মাস কেটে যায়। শীতের মৌসুম শুরু হয়ে গেছে। ক্রিয়েচারগুলো আক্রমণ বন্ধ করে দিয়েছে। এখন লাইট হাউসে কাজ করা, রাতে পাহারা দেয়া তাদের দুজনের প্রধান কাজ। একদিন সকালে ফ্রেড লাইট হাউসের উপরে গিয়ে দেখতে পায় গ্রোনার সারা রাত পাহারা দিয়ে ঠান্ডায় একেবারেই জমে গেছে। খুব সাবধানে ফ্রেড গ্রোনারের হাতটি লিভার থেকে সরিয়ে দেয়। এরপর ডায়নামাইটের স্ক্রুটি খুলে রাখে, যাতে ভুলবশত বিস্ফোরণ না ঘটে। এদিকে অনেক দিন থেকে ক্রিয়েচারদের জন্য অপেক্ষা করতে করতে গ্রোনার ধৈর্য হারিয়ে ফেলে। সেভাবে হয়তো এনআরএস ডায়নামাইটের কথা ক্রিয়েচারদের বলে দিয়েছে, তাই হয়তো তারা সাবধান হয়ে গেছে। এজন্য গ্রোনার এনআরএসকে মারতে শুরু করে, কিন্তু ফ্রেড এসে থামায়। রাতে তারা পরিকল্পনা অনুযায়ী লাইট হাউসের মেইন গেটটি খোলা রাখে। গ্রোনার এনআরএসকে জোরে জোরে চিৎকার করতে বাধ্য করে। এনআরএস তার সঙ্গীদের ডাকতে চাইছিল না, কিন্তু সেও ছিল নিরুপায়। এনআরএসের চিৎকার শুনে কিছুক্ষণের মধ্যে সেই ক্রিয়েচাররা সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারা সোজা লাইট হাউসের প্রধান গেটের দিকে এগিয়ে আসে। গেটের কাছে ছিল ফ্রেড। ক্রিয়েচারগুলো ফ্রেডের উপর আক্রমণ করে। ফ্রেড সাহসের সাথে তাদের মোকাবেলা করতেছিল। যখন ওই ক্রিয়েচারগুলো মেইন গেটে প্রবেশ করে, গ্রোনার ডায়নামাইটের লিভারে চাপ দেয়। তাতে কোনো বিস্ফোরণ হয় না, কেননা ফ্রেড তার সংযোগ আগে থেকেই খুলে রেখেছিল। কিন্তু তা পুনরায় সংযুক্ত করার কথা ভুলে গেছে। ফ্রেড তারের সংযোগ ঠিক করার জন্য উপরের দিকে যায়। ততক্ষণে সেই ক্রিয়েচারগুলো লাইট হাউসের উপরে ওঠার চেষ্টা করছিল। তাদের সাথে শুধু গ্রোনার একা লড়ছিল। তার সংযোগ হয়ে গেলে প্রথম স্তরের বিস্ফোরণ করা হয়, তাতে অনেক ক্রিয়েচার মারা যায়। কিন্তু বাকিরা লাইট হাউসে আক্রমণের জন্য তখনও তৈরি। এ কারণে গ্রোনার দ্বিতীয় স্তরটিতেও বিস্ফোরণ করে। এই বিস্ফোরণে ফ্রেড এবং গ্রোনার অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ফ্রেডের জ্ঞান ফিরলে দেখতে পায় মৃত ক্রিয়েচারদের দেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর যারা বেঁচে আছে তাদেরকে গ্রোনার মেরে ফেলছে। কিন্তু এনআরএস সেখানে ছিল না। তখন ফ্রেড দেখতে পায় একটি আহত ক্রিয়েচারের গলায় একটি নেকলেস। সে বুঝে যায় এতদিন যাদের সে হিংস্র মনে করত, তারা আসলে হিংস্র নয়।
তারাও মানুষের মতো সভ্য, শুধু কথা বলতে পারতো না। হয়তো তাদের লাইট হাউসে হামলা করার অন্য কোনো উদ্দেশ্য ছিল, কিন্তু গ্রোনারের কাছে এসব কথা ছিল ভিত্তিহীন। সে তো এখানকার রাজা, তার কথা সবাইকেই মানতে হবে, আর তা না হলে মরতে হবে। এই ঘটনার পর ক্রিয়েচারগুলো আর হামলা করে না, কিন্তু প্রতিদিন সমুদ্রের কিনারা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। ফ্রেড অনেক ব্যথিত ছিল। নিজের অজান্তে সে কতগুলো ক্রিয়েচারকে মেরেছে, না জানি কত বাচ্চা তাদের স্বজনদের হারিয়েছে। পরের দিন সকালে ফ্রেড সমুদ্রের কাছে গেলে সেখানে কিছু ছোট ছোট ক্রিয়েচারদের বাচ্চা দেখতে পায়। তারা সবাই তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে। ফ্রেড একটি পাথরের গোল বৃত্ত তৈরি করে, যেমনটি সে প্রথমে এই দ্বীপে দেখেছিল। এরপর সে বৃত্তটির মাঝে খেলনার সেই নৌকাটি রাখে, যাতে এটা দেখে অ্যানারাস ফিরে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও অ্যানারাস ফিরে আসে না। এক সকালে গ্রুনার যখন মদ্যপান করে অজ্ঞান হয়ে পড়েছিল মেঝেতে, ফ্রেড দেখে তার আশেপাশে কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে। এগুলোর মাঝে সে পুরনো একটি ছবিও দেখে। তা দেখে ফ্রেড অবাক হয়ে যায়। এটা ছিল সেই ছবি যা সে পুরাতন ওয়েদার অফিসার রবার্টের ডায়েরিতে পেয়েছিল। ফ্রেড বুঝে যায় এই গ্রোনার হলো আসলে রবার্ট। এই ছবিটা তার স্ত্রীর। রবার্ট এখন তার নাম পরিবর্তন করে এখানে থাকছে, কারণ সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চাইছে না। এসব দেখার পর সে ভাবে সে চাইলেও আর কখনো যেতে পারবে না এখান থেকে, কেননা গ্রোনার তাকে যেতে দেবে না। পরের দিন সকালে ফ্রেড যখন সমুদ্রের পাড়ে রেখে আসা ছোট্ট নৌকাটি চেক করার জন্য যায়, সে দেখে বৃত্তে রাখা ছোট্ট নৌকাটি আর সেখানে নেই। সেখানে সে ক্রিয়েচারদের ছোট্ট বাচ্চা দেখতে পায় সে, যার হাতে সেই নৌকাটি ছিল। ফ্রেড তার হাত উঁচু করে বাচ্চাটিকে বোঝানোর চেষ্টা করে সে তার কোনো ক্ষতি করতে চায় না। কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে অ্যানারেস এবং তার পিছু পিছু ক্রিয়েচারের একটি দল বেরিয়ে আসে। এবার কেউ ফ্রেডের উপর আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চাইছিল। তারাও একটা নিরাপদ জায়গা চায়। এই দ্বীপে মানুষের হঠাৎ প্রবেশ একেবারেই পছন্দ হয়নি তাদের, তাই তারা প্রতি রাতে হামলা করত। তাদেরকে দেখে গ্রুনার লাইট হাউস থেকে বন্দুক হাতে বেরিয়ে আসে। সে ক্রিয়েচারগুলোকে মারতে চাইছিল। ফ্রেড তাকে বোঝানোর চেষ্টা করে এই প্রাণীগুলো অনেক শান্ত স্বভাবের, তারা যুদ্ধ চায় না। কিন্তু গ্রুনার তার কোনো কথাই শোনে না। সে চায় তার কথা সবাই মেনে চলুক। সে অ্যানারেসকে চিৎকার করে লাইট হাউসের ভেতরে যেতে বলে, কিন্তু এই প্রথম অ্যানারেস তার কথা শোনে না। সেও প্রতিবাদ করতে শিখে গেছে। গ্রুনার নিজেকে দুর্বল মনে করতে শুরু করে। তার কথা কেউ শুনছে না এখন। গ্রুনার রেগে লাইট হাউসে ফিরে যায়। ফ্রেড মনে করে হয়তো গ্রুনার এখন বুঝতে পেরেছে এই ক্রিয়েচারগুলো স্বাধীনভাবে বাঁচতে চায়। এদিকে গ্রুনার মোটেও ভালো লোক ছিল না। সে লাইট হাউসের ভেতর থেকে ফ্লেয়ার গান থেকে গুলি ছুড়ে ক্রিয়েচারদের উপর। এতে ছোট্ট একটি ক্রিয়েচারের বাচ্চা মারা যায়। বাকি সবাই প্রাণের ভয়ে পালিয়ে যায়। যেটুকু বিশ্বাস অ্যানারেস ফ্রেডকে করত, সেটুকু আজ শেষ। প্রচণ্ড রেগে ফ্রেড লাইট হাউসে গিয়ে গ্রুনারের সাথে লড়তে শুরু করে। গ্রুনারের এমন কাজের জন্য সব উলটপালট হয়ে গেছে আজ। ফ্রেড তার কাছে জানতে চায় কেন সে এমন করলো। গ্রুনারও হিংস্র হয়ে ওঠে। সেও ফ্রেডকে মারার জন্য আক্রমণ করে। একটি কুঠার হাতে নিয়ে ফ্রেডকে সে মারতে যায়। ঠিক তখন ফ্রেড গ্রুনারের আসল নাম ধরে ডাকে। এতে গ্রুনার চমকে ওঠে এবং থেমে যায়। সত্যি বলতে রবার্ট অর্থাৎ গ্রুনার এতটা খারাপ মানুষ ছিল না। এই দ্বীপে একা একা থাকার পর তার মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। একাকিত্ব, তার স্ত্রীর মৃত্যু আর গভীর ডিপ্রেশন, এসব তাকে এমন বানিয়ে দিয়েছে। রবার্ট এটা ভালোভাবে জানতো এই ক্রিয়েচারগুলো কখনো লড়তে চায় না। রবার্ট শুধু তার আধিপত্য বিস্তারের জন্য এমন নির্মম হয়ে উঠেছিল। রবার্ট এখন তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে সেই প্রাণীদের সামনে আত্মসমর্পণ করে, আর কিছুক্ষণের মধ্যেই প্রাণীগুলো তাকে মেরে ফেলে। ফ্রেড লাইট হাউসে নিজেকে লক করে রাখে। এভাবে 1 বছর কেটে যাবার পর দ্বীপে একজন ওয়েদার অফিসার আসে। ফ্রেডের চেহারা আগের মতো ছিল না, তাই তারা তাকে চিনতে পায় না। তারা তাকে গ্রুনার ভাবে। ফ্রেডের কথা তার কাছে যখন জানতে চায়, ফ্রেড তাদের সাথে কোনো কথা না বলে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সত্যি বলতে ফ্রেড গ্রুনারের মতো এখান থেকে যেতে চায় না। অপরদিকে অ্যানারেস তার পরিবারের সাথে খুশি ছিল। ফ্রেড তাদের উপর এখন আর আক্রমণ করে না। তারা নিরাপদ ছিল। এখন সব ক্রিয়েচাররা দ্বীপে এবং সমুদ্রে স্বাধীনভাবে থাকতে পারে।